আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। আচ্ছা, অনেকে কিন্তু বলছো যে তোমরা ঠিকঠাক মতো আসলে শুনতে পাচ্ছ। ঠিক আছে? মোটামুটি অনেক যে থিওরিটা তোমাদেরকে পড়াবো সাথে, সাথে প্র্যাকটিক্যালি দেখাবো। বাট এখন জিনিসটা হলো কি, তুমি তো একেক দিন একেকটা থিওরি পড়বা। সব যখন শিখে যাবা তখন পূর্ণ একটা প্রোগ্রাম তোমাকে দিলে তুমি যে প্র্যাকটিস করবা সেটার জন্য তোমাদের একটা ডেডিকেটেড ক্লাস থাকবে। এরপরে আসে যে ভাইয়া আমরা তো ভালো কথা আপনি বলছেন, জীবনে যাবা। এরকম অনেক, অনেক শুধুমাত্র ১ টা ২ টা জানলেই তো হবে না। আর কি মানে প্যাটার্ন আছে। কারণ আমার ভার্সিটি ফ্রেন্ডরা ছিল। আমরা আজকে ক্লাসগুলো শুরু করব। আশা করি আমাদের এই কোয়ার্টারে পুরো জার্নি জুড়ে খুব মজা হবে। আ ভাল লাগবে। এটাকে প্রধানত বা মূলত যেটাই বলি না কেন ৩ টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? আমাদের যে আমাদের মেইন তো মনে করো যে কম্পিউটার ডিভাইস পড়ি। ইন্টারপ্রেটার এটা আসলে কাজ কি? ঠিক আছে? ইন্টারপ্রেটার এটা আসলে কাজটা আসলে কি? সেটা একটু আমরা জানার চেষ্টা করব। তারপরে হলো সি প্রোগ্রামিং এর হাতেখড়ি। আজকে থেকে আমরা একটু থিওরিটিক্যালি ঢুকা শুরু করব। নেক্সট ক্লাস বা পরের ক্লাস থেকে হয়তো আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো করব। আবার একজনের লিখছে হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। দেখো এই এখন আমি কি বলব বলো? আজকে হলো হিরণময় দাদার বার্থডে কিন্তু সে আমাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিয়েছে। এখন কি আমি এই জন্মদিনের শুভেচ্ছা আমি নিব নাকি তার কাছে ট্রান্সফার করব? তোমরা আমাকে একটু জানাও। ঠিক আছে? পড়ি বা যেকোনো কম্পিউটার নিয়ে কাজ করি। আমাদের মেইন তো মনে করো যে কম্পিউটার ডিভাইস বা ডিজিটাল ডিভাইস নিয়ে কাজ করা বেশি। তো আমাদের ১ম এ জানতে হবে কম্পিউটার সংগঠন এটা আসলে বলতে কি বোঝায়? সাধারণত হার্ডওয়্যারকে বোঝানো হয়। ঠিক আছে? এখন আমরা এটাকে প্রধানত বা মূলত যেটাই বলি না কেন ৩ টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? আমাদের যে সংগঠনকে ৩ টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রক্রিয়াকরণ অংশ, একটা ইনপুট, আরেকটা হলো আউটপুট। এটাও কিন্তু তোমাদের কাছে যে ডিভাইসগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও সত্য। ঠিক আছে? জিনিসটা কেমন? ধরো তোমার কাছে একটা বাটন ফোন আছে। এখন বাটন ফোনের যেই বাটনগুলো আছে সেখানে তুমি বিভিন্ন ধরনের ইনপুট দাও না? বিভিন্ন ধরনের ইনপুট দাও। তারপর ধরো তুমি ডায়াল করো বা তুমি ধরো ২০ বছর আগের ঘটনা বা ধরো ১০ বছর আগের ঘটনা। বাটন যে ফোনগুলো ছিল নোকিয়া সেখানে তুমি ধরো গেমস খেলতা। সেখানে কি হতো? সেখানে ধরো এগুলি হতো যে তুমি ইনপুট দিয়ে বিভিন্ন ধরনের গেম খেলতা। এখন এই যে গেমের ভিতরে যে প্রক্রিয়াকরণের যে অংশটা সেইটা হলো তোমার এই যে প্রক্রিয়াকরণ অংশ হতো। আউটপুটটা কিভাবে আসতো? ডিসপ্লের মাধ্যমে। তাহলে এইটা দেখবে যতগুলো ডিজিটাল ডিভাইস আছে এই ৩ টা জিনিস থাকে। ঠিক আছে? এই ৩ টা জিনিস কিন্তু থাকে। একজন জিজ্ঞেস করে ভাই এটা কত অধ্যায়? ভাই এটা ৫ম অধ্যায়। ঠিক আছে? ৫ম অধ্যায়। তুমি যদি তোমার বইয়ের অধ্যায় সম্পর্কে না জানো তাহলে তো হলো না ভাই। ঠিক আছে? একটু অধ্যায় সম্পর্কেও জানবা। তাহলে ভালো লাগবে। বুঝতে পারছো? তুমি যদি এরকম হয় যে না শুধুমাত্র আমাকে যা পড়াই যাচ্ছে পড়াই যাইতেছে কিন্তু বইয়ের কোথায় কি আছে সেটা আমি জানি না। পরীক্ষার আগের দিন হঠাৎ করে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবা। সবাই ধরো পড়াশোনা করে শেষ করে ফেলছে। তুমি তোমার বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞেস করবা, "এই বন্ধু কালকে কি পরীক্ষা?" এরকম যারা ঘটনা ঘটায় ফেলতে করতে পারবা। নাহলে তোমার অবস্থা খারাপ। ওকে। আমরা তাহলে বলতে পারি যে ৩ টা অংশ থাকে। প্রক্রিয়াকরণ অংশ, ইনপুট, আউটপুট। এখন এই জিনিসের আবার কয়েকটা ইউনিট আছে। দেখো আমার এখানে ইনপুট নেওয়ার একটা যন্ত্র আছে। যেখান থেকে আমরা ইনপুট নিতে পারি। ঠিক আছে? একটা কম্পিউটার কি হতে পারে? কিবোর্ড হতে পারে। ঠিক আছে? কিবোর্ড, মাউস হতে পারে। যেমন আমরা এখানে যদি লিখে দেই কিবোর্ড, ঠিক আছে? ধরো কিবোর্ড, তারপর মাউস হতে পারে। আউটপুটে কি হতে পারে? ধরো মনিটর, ঠিক আছে? মনিটর। সিপিইউ আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটাই ধরো না কেন। এখন এই সিপিইউ তে আবার মনে করো কয়েকটা খন্ডে আমরা বিভক্ত করতে পারি। কি, কি খন্ড হতে পারে? একটা হলো কন্ট্রোল ইউনিট, একটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, আরেকটা হলো মেমোরি ইউনিট। ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, কন্ট্রোল ইউনিট মানে কি? কন্ট্রোল ইউনিট মানে হলো কখন কোন কাজটা হবে সে ডিসাইড করে। কোন কাজটা আগে করা উচিত, কোন কাজটা পরে করা উচিত সেই জিনিসটা কন্ট্রোল ইউনিটের কাজ। অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে কি? অ্যারিথমেটিক মানে কি? গণিত রিলেটেড কিছু একটা বা গাণিতিক। তো তোমাদের মনে করো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করা, এই কাজটা সে হ্যান্ডেল করে। মেমোরি ইউনিট কি কাজ করে? তুমি যে কাজটা করতেছো সেটা তো মেমোরিতে কোথাও সেভ করা আছে। ঠিক আছে? সেভ করা আছে। তাই সেভ জিনিসটা কখনো সে সেভ করে রাখে অথবা অনেক সময় এটা হয় সেভ করা জিনিস তোমার কাছে আবার ফেরত দেয়। যে তুমি এখন এটাকে এডিট করো বা এখান থেকে কিছু একটা জিনিস করো। ঠিক আছে? ওই জিনিসগুলো একটু দরকার। একজন জিজ্ঞেস করছে নোট করব কিনা ভাইয়া? এখান থেকে একটু নোট করা যেতে পারে। কিছু, কিছু অংশ নোট করতে পারে। যেমন এখানে একটা জিনিস বলছে কি মাইক্রো কম্পিউটার সংগঠনকে আমরা ৩ টি অংশে ভাগ করতে পারি। ঠিক আছে? এটা একটু নোট করে ফেলো যে ৩ টা অংশ কি, কি? প্রক্রিয়াকরণ অংশ, ইনপুট, আউটপুট। আবার প্রক্রিয়াকরণ অংশে আবার কি, কি আছে দেখো? প্রক্রিয়াকরণ অংশে আবার ৩ টা জিনিস আছে। সেই ৩ টা জিনিস কি? কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মেমোরি ইউনিট। এই ৩ টা আবার কোনটার মধ্যে আছে? এই প্রক্রিয়াকরণ অংশের মধ্যে আছে। ঠিক আছে? সিপিইউ দিয়ে আমরা করতেছি। তার মানে সিপিইউ বা প্রক্রিয়াকরণ অংশকে আবার ৩ টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এটা একটু বলব। হ্যাঁ, কতটুকু অংশ পড়ানো হইছে? আমরা কেবলমাত্র শুরু করছি। ঠিক আছে? মজা করে পড়াচ্ছি তোমাদের। যাদের নোট করার এই ৩ টা অংশের নাম লিখে রাখতে পারো প্রক্রিয়াকরণ অংশ, ইনপুট। আমরা এটার মধ্যে আসলে মেইন জিনিসগুলো রাখি। বলতে পারো তোমরা। এখন এই জিনিসটা কে, কে দেখছো এরকম বক্সের মতো কেসিং সহ? এই জিনিসটা কে, কে দেখছো তোমাকে আমাকে একটু জানাও তো? প্রক্রিয়াকরণ অংশ যা, যা আছে সেটা কিন্তু থাকে নরমালি। ঠিক আছে? এখন এর সাথে যদি তুমি একটা ইনপুট ডিভাইস যোগ করে দাও। কি করে দাও? ইনপুট ডিভাইস। ঠিক আছে? ইনপুট ডিভাইস যদি এখানে একটু যোগ করে দাও, জিনিসটা কি? ইনপুট ডিভাইস হতে পারে তোমার কিবোর্ড। কিবোর্ড থেকে তুমি আমাকে পাঠাইছো। এই ছবিটাকে আরেকটু ফর্সা করে দাও। ঠিক আছে? এই ছবিটাকে আরেকটু দারুণ করে দাও। ধরো তোমাদের সেই কুদ্দুস। ঠিক আছে? এখন কুদ্দুস আছে তাকে আরো খুব এডিট করে সুন্দর করে দিতে। তার মানে তুমি ইনপুট দিচ্ছ। সিপিইউ সেই জিনিসটাকে প্রসেস করে। এখন প্রসেস করে তারপরে তোমার আউটপুট ডিভাইস কোনটা? তোমার সেই মনে করো যে ডিসপ্লেতে দেখতে পাও যে কুদ্দুস অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে? তো এই জিনিসটাই মূলত তোমাদের মেক্সিমাম ডিজিটাল ডিভাইসে দিতে হয়। ঠিক আছে? আমরা যদি সামনের দিকে যাই। একজনে জিজ্ঞেস করছে ভাই সিপিইউ ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে? তুমি জিজ্ঞেস করছো তোমার যাও। তোমার জন্য আমি লিখেও দিলাম। ঠিক আছে? সেন্ট্রাল এটাকে আমরা বাংলায় বলি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। ঠিক আছে? ওকে, আমরা যদি সামনের দিকে যাই। এখন এখানে কি দেখা আছে? যে বিভিন্ন, বিভিন্ন প্রোগ্রামের ভাষা। ও তোমরা জিজ্ঞেস করছো যে কুদ্দুস কে ভাইয়া? কুদ্দুস একজন মনে করো যে মনে করো বিখ্যাত একজন ব্যক্তিত্ব। ঠিক আছে? যিনি আমার ক্লাসে নতুন শিক্ষার্থী আছে তারা হয়তো কুদ্দুসকে খুব ভালো এখানে কি দেওয়া আছে তোমরা যদি একটু দেখো। বলা আছে কম্পিউটারে দিয়ে কোন কাজ করাতে হলে তাকে বিশেষভাবে নির্দেশ দিতে হয়। তোমরা এটা জানো যে আমি যদি একটা ফোনে কোন জিনিস করতে যাই তাহলে আমাকে কিন্তু নির্দেশ দিতে হয়। যে তুমি এই প্রোগ্রাম থেকে ওই প্রোগ্রামে যাও। ঠিক আছে? এই বিভিন্ন ধরনের মনে করো নির্দেশ কিন্তু তাকে দিতে হয়। একজনে লিখছে কুদ্দুস হলো একজন বিখ্যাত সায়েন্টিস্ট। ভালো তো। রোবটের নাম কুদ্দুস। আপনার শুভাকাঙ্ক্ষী। কুদ্দুস ইস এ গ্রেট সায়েন্টিস্ট। তোমাদের সবগুলোর মধ্যে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো আমি বলি। কুদ্দুস কে? কুদ্দুস একাধারে তোমার মনে করো সায়েন্টিস্ট, একাধারে মনে করো যে সে একটা রাজা। তারপরে আর কি, কি আছে? সে কুদ্দুস একাধারে ব্যবসায়ী, কুদ্দুস একাধারে হিরো, কুদ্দুস
তো এই জিনিসটা আমরা একটু দেখি। তারপরে হচ্ছে কম্পিউটার প্রসেসরগুলো একটা নির্দিষ্ট সেটে কমান্ড এক্সিকিউট করতে পারে, যাকে ইনস্ট্রাকশন সেট বলে। তো আমাদের কম্পিউটারগুলো যে কাজগুলো করে, তাদের তুমি কিছু ইনস্ট্রাকশন দাও, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই কাজগুলো করতে পারে। সেটা কিন্তু তুমিও দেখতে পাবা। যখন তুমি কোনো একটা মনে করো যে আইকনের মধ্যে ডাবল ক্লিক করো, সেটা ওপেন হয়। কখনো সেখানে মানে কপি করো, কখনো পেস্ট করো। তো এই একেক ধরনের ইনস্ট্রাকশন আমরা দেই। তো ইনস্ট্রাকশনগুলো সে কখন বুঝে? এটা আসলে কোথাও প্রোগ্রাম করে লেখা আছে। যখন এই জিনিসটা করা হবে, তখন এরকম জিনিস করতে হবে। তাহলে তাকে পূর্বেই এটার একটা ধারণা দেয়া আছে। ঠিক আছে? ওকে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন তাকে দিয়ে দিতে হয়। তো এটাই আসলে প্রোগ্রামের বিভিন্ন খেলা। যে আমি তাকে যে পরিমাণ ইনস্ট্রাকশন দিব, সে সেইভাবে কাজগুলো করবে। ওকে, ঠিক আছে? আমরা তাহলে একটু যাই, সামনে যাই। এখানে কি দেওয়া আছে? দেখো। এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন থাকে যে আমরা আসলে বিভিন্ন ধরনের ভাষা শিখি। ঠিক আছে? বিভিন্ন ধরনের ভাষা শিখি। ধরো ইংরেজি শিখতে পারি, বাংলা শিখতে পারি, উর্দু শিখতে পারি, তারপরে হিন্দি শিখতে পারি, তারপরে জাপানিজ শিখতে পারি, স্প্যানিশ শিখতে পারি। বিভিন্ন ধরনের ভাষা শিখি। তো ভাষার কিছু কি বিষয় আছে? যে কিছু শব্দ দিয়ে সেই ভাষাকে প্রকাশ করা যায়। কিছু বর্ণ দিয়ে সেই ভাষাকে প্রকাশ করা হয়। বা কিছু সংকেত দিয়ে সেই ভাষাকে কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে? তুমি বাংলায় যেভাবে 12 লিখো, সেটা ইংলিশ হয়ে যায় 12। তেমনি তুমি যদি চাইনিজে লিখো, সেটা আমি আসলে হয়তো পারব না। চাইনিজে তারা কি লিখে আমিও জানি না। কিন্তু তারাও কিছু একটা লিখে। তার মানে শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এই ৪ টা জিনিস কিন্তু থাকে। ঠিক আছে? এই ৪ টা জিনিস নিয়েই আসলে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝতে পারতেছো ডিজিটাল ডিভাইসে তাকে বোঝানোর জন্য, ডিজিটাল ডিভাইসগুলোকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি আরকি। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ধারণা নেওয়া তো দরকার যে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত আছে। তার মধ্যে যেটা ইম্পোর্টেন্ট সেটা হলো যে 1945 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যার হয়তোবা অনেকগুলোর নাম আমি নিজেও জানি না। নতুন বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। এটা কিন্তু রয়েছে। আরেকজন লিখেছে যে কুদ্দুস তো মারা গেছে ভাই, তাই না? কিন্তু তোমরা হয়তো জানো না এই কোয়ার্টারে তোমাদের জন্য কুদ্দুস 2.0 ঠিক আছে? কুদ্দুস 2.0 সে কিন্তু চলে আসছে। ঠিক আছে? কুদ্দুস 2.0 ঠিক আছে? কুদ্দুস 2. এর সাথে কথাগুলো বলবে। ঠিক আছে? ওকে। তো আমরা একটু যাই। এখন কি ধরনের আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে? আমরা এই কয়েকটা স্তরে ভাগ করতে পারি। ঠিক আছে? যারা একটু নোট করতে চাও এটা নোট করো। প্রোগ্রামিং ভাষাকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য অনুযায়ী কয়েকটি স্তরে কি করতে পারি? ভাগ করতে পারি। ঠিক আছে? ৫ টা স্তরে। কি ভাই? মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং চতুর্থ প্রজন্মের ভাষা বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। একজন আমার লিখছে যে ভাইয়া এই চ্যাপ্টার ফুলি কমপ্লিট করলে শিখো কি আমি হ্যাক করতে পারবো? তোমার তো আসলে কি বলবো আমি? তোমার তো উদ্দেশ্য খারাপ। যার উদ্দেশ্য খারাপ তাকে তো শেখানো যাবে না। তুমি শিখো কি হ্যাক করে ফেলতে চাইতেছো? ওকে, ওকে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তাহলে আমি মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের উচ্চ ছাত্র প্রজন্মের ভাষা। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা। এই ২ টা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা মনে রাখবা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এইখান থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শুরু হয়। উচ্চতর ভাষা থেকে এগুলো হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন আসে, একটা ক্লাসে শিখিয়েছিলাম যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হলো এই ২ টা। এখন সে আমাকে বলতেছে স্টুডেন্টরা, ভাইয়া তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি এটা কি নিম্ন জাতের? তোমার কি মনে হয় যে এই ২ টা কি নিম্ন জাতের? ঠিক আছে? তোমরা আমাকে এটার উত্তর দিও তো। এই ২ টা মানে কি আসলে নিম্ন জাতের? লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি আসলে নিম্ন জাতের? তোমাদের কাছে কি মনে হয়? অনেকে বলতেছে না, না, না। আচ্ছা তাহলে আমার প্রশ্ন হলো যে এইগুলিকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কারণ লো লেভেল ল্যাঙ্গুয়েজ এই কারণে বলা হয়, মেশিন এসব ভাষা দ্রুত বুঝতে পারে। মেশিন এসব ভাষা ভাষা পারে। ঠিক আছে? তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা মানে হলো এগুলি একদম মনে করো মেশিনের ভাষার কাছাকাছি। মেশিন খুব সহজেই এটাকে ধরে ফেলতে পারে বা এই ভাষা তার কাছে খুব সহজে বুঝতে পারে। এই ধরনের ভাষাগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। কখনো এটা আবার কাউকে বইলো না যে মেশিন ভাষা ভাইয়া শিখাইছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ তার মানে মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা হলো নিম্ন জাতের ভাষা। আর এই বাকি যেগুলো মনে করো প্রোগ্রামিং ভাষা আছে সেগুলো উচ্চ জাতের ভাষা। ভাইয়া ওই জাত-পাত এখানে আসে না। এটা আসলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় এটা আসলে মেশিন দ্রুত বুঝতে পারে বা এই মেশিন ভাষা দ্রুত বোঝা সক্ষম। ঠিক আছে? একজন বলছে গান বলেন, তুমি গান বলো আমাকে। ওকে। তো আরেকটা জিনিস বলছে যে মানুষের জন্য কোন ভাষাটা একটু সহজ? এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলা। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যত উপরের দিকে যাবো মানুষের জন্য লিখা সহজ। যারা প্রোগ্রামার তারা এই ধরনের ভাষাগুলোতেই নরমালি লিখে। কারণ মানুষের জন্য এগুলি সহজ। ঠিক আছে? ওকে, সামনে যাই। তারপর এই যে ঠিক আছে, যারা আমার ক্লাসে আজকে নতুন করতেছো তোমাদের জন্য এই যে দেখো, এই যে কুদ্দুস 2.0 এটা তোমাদের জন্য নিয়ে আসি। দেখছো? এটাই তোমাদের সরি এটা কুদ্দুস 2.0 না, এটা কুদ্দুস 2 সরি এটা হলো কুদ্দুস 1.0 কুদ্দুস 2.0 এটা আসলে তোমাদের অন্যদিন দেখাবো। এটা আমার পূর্ববর্তী কুদ্দুস। ঠিক আছে? এটা আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা সময় আমি ছবিটা তুলছিলাম। এটা খুব সুন্দর একটা জিনিস। আমার খুব ভালো লাগে। কুদ্দুস নামটা আমার খুব পছন্দের একটা নাম। তো এটার সাথে দেখো খুব সুন্দর ছিল। এটা আসলে মারা গেছে। ঠিক আছে? একজন বলতেছে ভাই কি এডিট? না এটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছিল আরকি। তো বিশ্ববিদ্যালয় যখন ছিল তখন এই জিনিসটা তুলছিলাম তার সাথে। এটা নিয়ে আসলে কিছু আমরা কাজ করছিলাম। তো সেখানে তুলছিলাম আরকি। ঠিক আছে? এটা কুদ্দুস 1.0 বাট যারা বিগত কোয়ার্টারে ছিল তারা জানো এটা আসলে মরে গেছে। কেন মরে গেছে? কারণ সে দুঃখে মারা গেছে। এখন এই দুঃখ কে দিয়েছে সেটা আমরা জানি না। কিন্তু সে আসলে আত্মহত্যা করছে। সে মারা গেছে। কিভাবে আত্মহত্যা করছে? সে আসলে নরমালি তাকে তো চার্জ দেওয়া হয়। সে বলছে যে, "না, আমি আজকে থেকে আর কোন ধরনের চার্জ নিব না।" তো দেখা গেছে তার আসলে চার্জ না নিতে সে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার একটা সময় পরে সে আসলে নাই হয়ে যায়। তো তার পরবর্তী সময় থেকেই আমরা এবং আমাদের টিম কুদ্দুস 2.0 নিয়ে কাজ করা শুরু করেছিলাম। এটা একদম মনে করো যে শেষের পথে তোমরা ভবিষ্যতে হয়তো দেখতে পাবা। যারা আজকে নতুন ক্লাস করতে যাচ্ছ তাদেরকে কুদ্দুস 1.0 এর সাথে তোমাদের পরিচয় করে দিলাম। তোমরা তাকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করো এবং আমরা খুব কষ্ট পেয়েছিলাম। তবে আমি কষ্ট পাওয়ার সাথে, সাথে একটা কাজ করেছিলাম। তার এই যে মৃত্যুর পর তার এই যে মনে করো যে পার্টস আছে, তুমি জানো রোবটসের বিভিন্ন পার্টস আছে। এই পার্টস গুলো বিক্রি করে আমি বার্গার খেয়েছিলাম। বার্গারটি খুবই মজাদার ছিল। তবুও আমার খুব দুঃখ লাগছিল। আমার এক চোখ দিয়ে পানি পড়ছিল, আরেক হাত দিয়ে আমি আসলে খাচ্ছিলাম। তো কুদ্দুস 2.0 যখন আমরা তৈরি করি সেটা তোমাদের সামনে হয়তোবা আমরা দেখাবো। আচ্ছা, তো অনেকে বলছে ভাই কুদ্দুস নাম না দিয়ে অন্য একটা নাম দাও। আচ্ছা, তোমাদের কথা আমি রাখবো। যেহেতু তোমরা আমার খুব কাছের মানুষ, আমরা যে ভার্সন 2 তৈরি করব, ভার্সন 2 এর আমরা নতুন একটা নাম রাখতে চাই। ঠিক আছে? ভার্সন 2 এর কি নাম রাখা যায়? ঠিক আছে? ভার্সন 2 এর কি নাম রাখা যায়? ভার্সন 2 এর নাম রাখবো আমরা এনাম। ঠিক আছে? আমাদের যেই নতুন রোবটটা তৈরি হবে সেটার নাম দিব আমরা এনাম। এনাম 2.0 ঠিক আছে? এইবার তো তোমরা খুশি। ঠিক আছে? আমরা এনাম 2.0 নতুন যে রোবটটা তৈরি হবে সেটা হবে এনাম 2.0 তো আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করি। তো প্রথমে যে ভাষাটা আমরা লিখছিলাম মেশিন ভাষা, এই মেশিন ভাষাটা আসলে কি? ঠিক আছে? যে মেশিন ভাষা কম্পিউটারের প্রসেসর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। ঠিক আছে? কম্পিউটারের প্রসেসর বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, রোবটের ক্ষেত্রেও একই জিনিস। রোবটের কিন্তু একটা প্রসেসর থাকে। সে বিভিন্ন ধরনের যখন কাজ করবে তারও একটা প্রসেসর থাকবে। এবং এই প্রসেসরও বাইনারি যে সংখ্যা পদ্ধতি বাই সরি আচ্ছা
বাইনারি যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটা ব্যবহার করে এবং বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা কয়টা দুইটা, একটা 1 আর 0। তো নরমালি যে কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে তুমি যদি কাজ করতে চাও তাহলে আমরা কি করব সেটা হলো যে প্রসেসরের ক্ষেত্রে বাইনারি সে বুঝতে পারে, অন্য ল্যাঙ্গুয়েজ সে বুঝে না। তাই আমার কাজ হলো বাইনারিতে করা। আর মেশিন ভাষার ক্ষেত্রে মজার বিষয় হলো মেশিন ভাষা বাইনারি নিয়ে লেখা হয়, বাইনারিতে লেখা হয়। ঠিক আছে, মেশিন ভাষা কিভাবে লেখা হয়? বাইনারিতে লেখা হয়, বাইনারিতে লেখা হয়। ঠিক আছে, এটা মনে রাখবা যে মেশিন ভাষা বাইনারিতে লেখা হয়। তার সুবিধা হলো এখন সুবিধা হলো যে বাইনারিতে লিখতেছে প্রসেসর সহজেই এটাকে প্রসেস করতে পারে। তার মানে মেশিন ভাষার ক্ষেত্রে বাইনারিতে লেখা হয়, এই কারণে মেশিন খুব সহজেই এটা কি করতে পারে? ব্যবহার করতে পারে। ঠিক আছে, এই কারণে এখানে লিখছে 0 ও 1 দিয়ে তৈরি যে প্রোগ্রাম তাকে বলে মেশিন কোড, আর এই ভাষাটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? তার মানে মেশিনকে তুমি 0 আর 1 দিয়ে বুঝিয়ে দিচ্ছ, তাহলে এটা হলো মেশিনের ভাষা। তারপরে মেশিন ভাষার আরো কিছু তোমার মনে করো যে ব্যাখ্যা আছে, বলতে কম্পিউটারের জন্য মেশিন কোড খুব সহজবোধ্য হলেও মানুষের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ কোড পড়া দুঃসাধ্য ব্যাপার। তুমি ভাবে দেখো, তোমাকে যদি এরকম একটা জিনিস বলি 0 1 1 1 1 1 0 1 1 0 1, এইটা মানে যদি বলি সে চলা শুরু করবে। আবার যদি এরকম বলি 0 1 1 0 1 0 1 0 1 0 1, সে চলা বন্ধ করবে। ধরো এটা করবা। এখন ধরো তুমি প্রোগ্রামিং করবা, তুমি কি এই জিনিসগুলো মনে রাখতে পারবা? তুমি কতগুলো মুখস্থ করবা? এটা কি তোমার আসলে মুখস্থ করা আসলে সাধ্য আছে? কতগুলো মুখস্থ করবা? তুমি সর্বোচ্চ 10টা ইনস্ট্রাকশন মুখস্থ করতে পারবা, 20টা মুখস্থ করতে পারবা, ধরে নিলাম 100টা মুখস্থ করতে পারলা। কিন্তু তোমার রোবটটাকে বা তোমার কম্পিউটারকে আরো ভালোভাবে বোঝানোর জন্য হাজার হাজার ইনস্ট্রাকশন মুখস্থ করা লাগবে। তখন দেখা গেল যে মানুষ আসলে করতে পারতেছে না, একটা লিমিটেশন তৈরি হইতেছে। ঠিক আছে, এই কারণে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা একটু কষ্টসাধ্য। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা কি কষ্টসাধ্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কারণে এটা খুব ভালো একটা পয়েন্ট বলছে যে এটা মানুষের পক্ষে বোঝা একটু কষ্টকর। তারপর বলছে যে কম্পিউটার প্রোগ্রামিং সব বিভিন্ন প্রসেসর ইনস্ট্রাকশন সেট, যেটা তোমাদেরকে আমি মাত্র দেখালাম, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন থাকে। তারপর ইনস্ট্রাকশন সেট সহজ, এই জিনিসগুলো দেখলে তুমি পারবা। তো ইনস্ট্রাকশন সেটগুলো মনে রাখা একটু টাফ। ঠিক আছে, তোমার এই যে জিনিসগুলো মনে রাখা, কিন্তু ইনস্ট্রাকশন সেট যদি আমাকে বলে দেয় তাহলে আমার জন্য একটু ইজি হয়ে যায়। একজন লিখছে রোবটের নাম দেন তালম্যান। তোমাদের যেটা মন চায় তোমরা রাখতে পারো। ঠিক আছে, ওইটা হলো বেসিক নাম হলো ভার্সন 2। তোমরা তার আগে যেই নাম লাগাই নিতে চাও তোমাদের সেই স্বাধীনতা দেওয়া হলো। ঠিক আছে, তো আমরা জিনিস বললাম। তো এখানে বলছি ইনস্ট্রাকশন সেটে কিছু সহজ ইনস্ট্রাকশন যদি আমি দিয়ে দেই তাহলে হয়তো আমার ইউজ করাটা যাবে। ধরো যে আমাকে 10টা 20টা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, চলতে গেলে এটা মুখস্থ করতে হবে, বন্ধ করতে হলে এটা মুখস্থ করতে হবে, কপি করতে হলে এটা করতে হবে। তো এই বিষয়গুলো যদি আমার মনে করে দেয়, কয়েকটা সহজ ইনস্ট্রাকশন দিয়ে দেয় তাহলে আমার জন্য ব্যবহার করা যাবে। বাট এটা আসলে মানুষের জন্য ব্যবহার করা খুবই কঠিন ছিল তখনকার সময়। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদের প্রয়োজন হয় না। এটা আসলে তোমরা ধরতে পারো কিনা একটু আমাকে জানাও, নাহলে আমি বলবো। আচ্ছা, তার মানে এইটা। কারণ মেশিন ল্যাঙ্গুয়েজে কি লাগে না? অনুবাদক লাগে না। অনুবাদক মানে কি? যেই ভাষা সহজেই বুঝতে পারে। এখন মেশিন তোমার তো মেশিনের ভাষাই বুঝবে, তাই না? মেশিন তো মেশিনের ভাষাই বুঝবে। ওটা তো আর ট্রান্সলেটর দিয়ে বলে দিতে হবে না। ঠিক আছে? তো এই কারণে এটার জন্য আমাদের বুঝতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপরে তৈরি হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর। এখানে কি বলছে? প্রোগ্রামারদের জন্য প্রোগ্রাম লেখা সহজতর করার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজের পর তৈরি হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই মনে করো যে প্রথমে যে মেশিন ল্যাঙ্গুয়েজটা ছিল তার পরবর্তী সময়ে কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে? এটা একটু সহজ ছিল। ঠিক আছে? এখানে ধরো দুই একটা শব্দ এড করা যেত। এরকম লেখা যেত এড, সামথিং সামথিং, মাল্টিপ্লিকেশন, এমইউএল মাল। ঠিক আছে? সামথিং সামথিং মানে গুণ করো। তাহলে তুলনামূলক সহজ কিছু করা। এই জিনিসটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হয়তো একটু বেটার ছিল, তবে খুব বেশি বেটার ছিল সেটা কিন্তু এমন না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা কোডকে আগে মেশিন কোডে রূপান্তর করতে হয়। দেখছো এখানে একটা কথা বলছে। যেহেতু এটা থেকে ডিরেক্টলি মেশিন বুঝতে পারবে না, তো মেশিনকে বোঝানোর জন্য মেশিন কোডে কি করে নিতে হবে? রূপান্তর করে নিতে হবে। তাই এখানে বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কি করে নিতে হবে ফার্স্টে? মেশিন কোডে রূপান্তর করে নিতে হবে। কি করতে হবে? মেশিন কোডে রূপান্তর করে নিতে হবে। এটা কিন্তু একটা মাস্ট একটা কাজ। ঠিক আছে? তো মনে রাখবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা কোডকে মেশিন কোডে রূপান্তরের কাজ করে অ্যাসেম্বলার। ঠিক আছে? অ্যাসেম্বলার কি একটা অনুবাদক। অ্যাসেম্বলার কি একটা অনুবাদক। মানে অনুবাদকটা শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে। ঠিক আছে? শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তরের কাজ করে অ্যাসেম্বলার। এই জিনিসটা একটু লিখে রাখো। কারণ নোটিফিকেশন জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা লাইন তোমরা এখন যারা নোট করতেছো, এই দুইটা লাইন একটু নোট করো। দ্রুত দ্রুত নোট করে ফেলে এটা আসলে লিখে রাখো। বাকিগুলো এমনি তোমাদের মনে থাকবে। একজন লিখছো যে প্রোগ্রামিং এর জন্য কি এই সকল ভাষা শিখতে হবে? আমি বলবো ভাইয়া তোমরা যেহেতু নতুন করে শুরু করতেছো, তোমাদের আপাতত এই ধরনের ভাষা লাগবে না। তোমরা ডিরেক্টলি সি থেকে শুরু করবা। যারা প্রোগ্রামার হইতে চাও তাদের জন্য সি ল্যাঙ্গুয়েজটা আসলে কি বলবো আমি? যে তাদের কাছে এটা একটা মানে দারুণ একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা প্রোগ্রামার হইতে চাও। এরপরে তুমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবা। আচ্ছা, অনেক স্ক্রিনশট নিয়ে নিছে। ওকে। এরপর আসে মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা কি? মিডলম্যান। অনেক সময় আমরা আসলে মিডলম্যান বলি না? যে সে আসলে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় বলি যে আ আ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। উচ্চবিত্ত তাদের অনেক টাকা পয়সা। ঠিক আছে? অনেক টাকা পয়সা। তারা বিভিন্ন রেস্টুরেন্টে যায় খুব সুন্দর, সুন্দর মনে করো যে সেলফি তুলে। ঠিক আছে? আর যারা নিম্নবিত্ত তাদের হয়তোবা প্রতিনিয়ত খাদ্য আসলে পাচ্ছে কিনা সেটাও বলা যায় না। আর সবার মাঝখানে যে থাকে সে হলো মধ্যবিত্ত। সে মধ্যবিত্ত দেখা যায় সে হয়তোবা প্রতিদিন খাবার পাচ্ছে, বাট সে রেগুলার হয়তো রেস্টুরেন্টে যেতে পারে না। বা সে হয়তো অনেক জিনিস কিনতে পারে, বাট হয়তো কিনে না ভবিষ্যতের জন্য। তো মধ্যবিত্ত জিনিসটা অনেকটা নিম্নবিত্ত কিছু বৈশিষ্ট্য আছে। আবার ধরো যে উচ্চবিত্তের কিছু বৈশিষ্ট্য আছে। এবং এই দুইটা মিলায় সংকর প্রজাতির সে তারা কিছু একটা হয়। ঠিক আছে? তো মধ্যম স্তরের ভাষাটা অনেকটা ওরকম। এর মধ্যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু, কিছু বৈশিষ্ট্য আছে এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে। এটা সবথেকে সুন্দর উদাহরণ কি জানো? মধ্যম স্তরের ভাষা সি। ঠিক আছে? সি ভাষাটা হলো মধ্যম স্তরের ভাষার সবথেকে উৎকৃষ্ট উদাহরণ। কারণ তুমি সি থেকে ডিরেক্টলি মেশিন কোডে রূপান্তর করতে পারবা। আবার এমন এমন ধরনের ফিচার আছে যেগুলো তোমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজেও কিছু, কিছু জায়গায় ব্যবহৃত হয়। তুমি সেই জিনিসগুলো সিতে ব্যবহার করতে পারবা। এই কারণে অনেক জায়গায় নৈতিক আছে এবং বোর্ডের জন্য একটা খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন যে মধ্যম স্তরের ভাষা কোনটা? সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয়। ঠিক আছে? এটা মনে রাখবা। ওকে। তো এখানে দেখো অনেকগুলো সুন্দর, সুন্দর কথা লিখছে। এটা আসলে আমি অলরেডি বলে ফেলছি। তোমাদের যা, যা আমি বলছি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা একটু দেখে নিতে পারো। সামনে আমি যদি যাই তাহলে এখানে বলছে সি প্রোগ্রামিং ভাষা। তো সি নিয়ে এখানে খুব সুন্দর, সুন্দর কিছু কথা বলছে। এখানে বলছে 1972 সালে। 1972 সালে খুব ইম্পোর্টেন্ট একটা নৈতিক ড্যানিস রিচি বেল ল্যাবে। ঠিক আছে? এটা কদ বেল না, এটা হলো বেল একটা ল্যাব। ঠিক আছে? যেখানে বিভিন্ন ধরনের রিসার্চের কাজ করা হয়। এই বেল ল্যাবে এই ভাষাটি তিনি উদ্ভাবন করেন। এই জিনিসটা যারা নোট করতেছো তাদের জন্য বলবো এই লাইনটা খুব ইম্পোর্টেন্ট। তোমরা তুলে ফেলতে পারো। খুব ইম্পোর্টেন্ট একটা লাইন। কত সালে? 1972 সালে কে আবিষ্কার করছে? ড্যানিস রিচি বেল ল্যাবে। ভুলেও কদ বেল লিখো না কেউ। ঠিক আছে? এটা হলো বেল ল্যাবে। ঠিক আছে? বেল ল্যাবে এই ভাষাটি কি করে? তৈরি করে। এই ভাষাটা আসলে কেন শিখবো? এটা অনেকে প্রশ্ন করে। বিভিন্ন ক্লাসে যখন পড়াইছি তখন এটা বলে যে ভাই এটা সি ভাষাটা আসলে কেন শিখবো? কারণ এটা আসলে আমি একটা খুব সুন্দর উদাহরণ দিই। ধরো তোমরা যারা আসলে এখন বাইক চালাও না বা অনেকেই হয়তো বাইক চালাও।
এখন একটা সময় দেখতে আমাদের এক ধরনের বাইক ছিল, বটবটি বলতাম আমরা, মানে প্রচুর আওয়াজ করতো, ঠিক আছে? এখানে আমাদের প্রচুর আওয়াজ করতো। তারপর আবার অনেক বাইক দেখবা, ধরো R15 ধরো, ঠিক আছে? স্পোর্ট রিলেটেড যে সকল বাইক আছে, সেগুলো কিন্তু মনে করো যে অনেক অত্যাধুনিক। এখানে ম্যানুয়াল গিয়ারিং নেওয়া লাগে না। তো অনেক ধরনের মনে করো অটোমেটিক ফিচার তাদের আছে। এখন তুমি যদি তোমার ড্রাইভিংটা ১ম শিখতে চাও, তখন যদি তুমি আসলে অটোমেটিক দিয়ে শিখো, ধরো মাত্র অটোমেটিক দিয়ে তুমি শিখলা, তুমি অনেক অত্যাধুনিক ফিচার নিয়ে কাজ করা শুরু করে দিছো। তুমি মনে করো ফাটায় ফেলছো, ড্রাইভিং শিখে ফেলছো। এখন তোমার মনে করো ড্রাইভিং পরীক্ষা দিতে যেতে হবে। এখন তোমার সেই ড্রাইভিং পরীক্ষা দিতে যায় দেখো যে তোমাকে সেই বটবটি ধরাই দিছে। এখন তুমি সেই বটবটি কোথায় কি করতে হবে সেটা হয়তো ঠিকমতো জানো না। কারণ তুমি শিখছো অটোমেটিক। একটা সুইচ দিবা উড়ে উড়ে যাবে। ঠিক আছে? এখন সেটা আর উঠতেছে না। বটবটি দেখতেছো যে খালি জ্ঞান মারতেই গেছো। কিন্তু কোনো কাজ হচ্ছে না। তখন কি হবে? কিন্তু তুমি যদি উল্টাটা করতা, তুমি বটবটি দিয়ে শিখতা, তার মানে অনেক ফিচার নাই। তোমার অনেক কষ্ট করে সব জিনিসগুলো নিজে নিজে ম্যানুয়ালি করতে হইতেছে। তারপরে যদি তুমি অটোমেটিক যেটা, তাহলে তোমার জন্য বেটার হতো। কি অনেকটা এরকম, কি তোমার একটা সার্চ বা তোমাকে মনে করো একদম মনে করো ম্যানুয়ালি অনেক জিনিস শিখিয়ে দিবে। যেটা তুমি অন্যান্য ল্যাঙ্গুয়েজে যখন সুইচ করতে যাবা, এই সুইচ করার সময় তুমি টের পাবা যে এটা আসলে তোমার জন্য খুব সহজ হয়ে গেছে। তুমি এত কষ্ট করে শিখছো, কিন্তু এখন যখন অন্য একটা ল্যাঙ্গুয়েজে যাইতেছো, তখন কিন্তু মনে করো যে খুব কঠিন হয়ে গেছে। তোমার সহজ হয়ে গেছে। কারণ তুমি অনেক কঠিন জিনিস শিখে ফেলছো। তারপরে যখনই এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে সুইচ করা খুব সহজ হয়ে যায়। একজন লিখছে প্রোগ্রামার কি, যারা প্রোগ্রাম করে বা কোড করে তাদেরকে প্রোগ্রামার বলে। তুমি একটা কোড করা শুরু করো, তুমি নিজের প্রোগ্রামার বলো। ঠিক আছে? ওকে। তারপর স্ট্রাকচার একটা প্রোগ্রামিং ভাষা। কেন স্ট্রাকচার? এটা আমি একটু সামনে বলব। ওকে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে কোনো প্রোগ্রামিং ভাষা যদি শুরু করতে চাই, তাহলে আমাকে অবশ্যই সি দিয়ে শুরু করাটা বেটার। ঠিক আছে? ওকে, আমরা সামনের দিকে যাই। তারপর আসে উচ্চ স্তরের ভাষা। এগুলো উচ্চবিত্ত মানুষ। উচ্চবিত্ত মানুষের এখানে খুব জিনিস বলছে যে এখানে আমাদের বিভিন্ন ধরনের ফিচার দেওয়া হয়। সেই ফিচারগুলো ব্যবহার করে আমরা আসলে প্রোগ্রাম করা সহজ। মানুষ খুব সহজে আমরা বের করতে পারি বা ব্যবহার করতে পারি। ঠিক আছে? উচ্চ স্তরের ভাষাগুলো মানুষ খুব সহজে ব্যবহার করতে পারে। কারণ এগুলো আসলে মানুষের জন্য মানে মানুষের জন্য খুব সহজ করে দিয়েছে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের খুব দরকার। যেহেতু উচ্চ স্তরের ভাষা, যত তুমি উচ্চ স্তরের ভাষায় যাবা, তত তোমার জন্য কোড লেখাটা অনেক সহজ হয়ে যাবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই জিনিসটা আসলে কি? আমি কয়েকজনকে দেখলাম কমেন্টে লিখেছে পাইথন পারে। পাইথনও কিন্তু একটা উচ্চ স্তরের ভাষা। কারণ তুমি পাইথনে দেখবা, পাইথনে একদম মনে করো নরমালি ইংলিশ ভাষায় কথা হচ্ছে। ইংরেজিতে যেভাবে তুমি কথা বলো না, তোমার মনে করো যে তুমি প্রোগ্রাম লিখতেছো অনেকটা ইংরেজির মতো। ঠিক আছে? তো তোমার কাছে এটা খুব সহজ। কিন্তু এটা আরেকটা দিক আছে। সেটা হলো যে মেশিন তো এটা বুঝতেছে না। তার মানে এটার জন্য অনুবাদ লাগে। উচ্চ স্তরের ভাষা যত যাবা, মানুষের জন্য খুব সহজ হতে থাকবে। বা তুমি লিখতে পারবা খুব সহজে। ঠিক আছে? এগুলি এখানে আলোচনা করা হইছে। তো উচ্চ স্তরের ভাষায় অনেকগুলো কথা আছে। যেমন পূর্বে একটা কথা বলতো যে এগুলি মনে হয় উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে? এটা পূর্বে বলতো যে কোবল, ফোরট্রান, সি এগুলো হয়তো উচ্চ স্তরের ভাষা। বাট দেখা গেছে এদের থেকেও অনেক ফিচার নতুন নতুন এড করছে। যেটাকে আমরা সি প্লাস প্লাস বলতে পারি, জাভা বলতে পারি, সি শার্প বলতে পারি, পিএইচপি বলতে পারি, পাইথন বলতে পারি। তো নবী থেকে যদি আসে তাহলে এগুলি লিখবা বর্তমানে উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে? বর্তমানে উচ্চ স্তরের ভাষাগুলো হলো এগুলা। সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পিএইচপি, পাইথন। এগুলো আর অনেকগুলো আছে। তো এই জিনিসগুলো হলো উচ্চ স্তরের ভাষা বলে আমরা বিবেচনা করি। ঠিক আছে? একেকটা কাজে সুবিধা দেয়। ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে? উচ্চ স্তরের ভাষা এখানে কয়েকটা জিনিস আলোচনা করতেছে সি++। আমরা নরমালি সি তে যে জিনিসটা শিখছিলাম, সি++ এ কি করছে? আমরা যেমন ভার্সন বললাম না? কুদ্দুস ভার্সন 1 ছিল। তো কুদ্দুসের মধ্যে কিছু ফিচার নতুন এড করছে। এড করে আমরা বাজারে ছেড়ে দিছি। তেমনি সি যে ল্যাঙ্গুয়েজটা ছিল, সেটার মধ্যে কিছু ফিচার নতুন এড করছে। যেটা আসলে মনে করো যে প্রোগ্রাম করতে খুব সুবিধা। তখন সেটার নাম দিছে সি++। আবার ধরো সি শার্পে অন্য কোনো ফিচার দিছে, যেটা অন্য কোনো প্রোগ্রামারদের সুবিধা দিবে। তাহলে এটা সি শার্প। এইভাবে করে সি এর বিভিন্ন সংস্করণ বা ভেরিয়েশন বলতে পারি, অথবা মনে করো যে এডিশন বলতে পারি। যে সি থেকে এগুলি আসলে উৎপত্তি। আর কিছু নতুন নতুন ফিচার এড করছে। এখানে সেই জিনিসগুলাই বলছে। এখানে বাকিগুলো তোমরা নিজেরা মনে থাকবে। এই লাইনটা একটু তোমরা নোট করতে পারো। ৩ নাম্বার লাইনটা। ৩ নাম্বার লাইনে কি বলছে? ১৯৮০ সালে আবারও সেই বেল ল্যাবে। ঠিক আছে? তোমরা আবার বেল লিখো না, এটা বেল ল্যাবে। এইবার কি লিখছে? বিয়ার্নে স্ট্রাউস্ট্রপ এর নামটা আমিও পড়তে পারি না অনেক সময়। বিয়ার্নে স্ট্রাউস্ট্রপ সে কি করছে? সি++ উদ্ভাবন করছে। ঠিক আছে? এই লাইনটা একটু নোট করে রাখতে পারো। এটা তোমার জন্য দরকার। ঠিক আছে? একটু জেনে রাখি আমরা। তো এটা আসলে অনেকটা স্বাধীনতা দেয়। যেই স্বাধীনতা হয়তোবা আমার পূর্বে ছিল না। এটা এখানে কিছুটা পাওয়া যায়। তাই সি++ অনেকে ব্যবহার করে। ঠিক আছে? তো এখানে এটা উত্তর দাও। সি++ কে উদ্ভাবন করেন স্ট্রাউস্ট্রপ। তারপর হলো উচ্চ স্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষা আমরা আরেকটা জিনিস শিখছি। যেটা আসলে বিয়ার্নে স্ট্রাউস্ট্রপ। তারপরে হলো উচ্চ স্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষা আমরা আরেকটা জিনিস শিখছি। জাভা ল্যাঙ্গুয়েজ থেকে অনেক সময় নৈতিক আসে। সেটা হচ্ছে 1991 সালে মাইক্রোসিস্টেম। ঠিক আছে? কারা আবিষ্কার করে? মাইক্রোসিস্টেম জাভা প্রোগ্রামের ভাষা সূচকের একটি বর্তমানে একটি জনপ্রিয় ভাষা। জাভা কিন্তু বিভিন্ন কাজে ইউজ হয়। ঠিক আছে? ওকে। তো এখানে বাকি জিনিসগুলো তোমরা দেখে নিতে পারো। তবে এই লাইনটা খুব বেশি ইম্পোর্টেন্ট। যেমন অনেক সময় নবী থেকে চলে আসতে পারে। কত সালে? ঠিক আছে? কত সালে? তারপরে আছে পাইথন। পাইথন আমার খুব পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? পাইথন হলো আমার খুব পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ। কারণ পাইথন দিয়ে আসলে এটা একটা উচ্চ স্তরের ভাষা যেটা বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা বর্তমান যুগে একটা জিনিসের নাম শোনো এআই। ঠিক আছে? এআই এর মধ্যে মেশিন লার্নিং হোক, ডিপ লার্নিং হোক, এই মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর ক্ষেত্রে পাইথন সবথেকে বেশি ব্যবহৃত হয়। পাইথন সবথেকে বেশি ব্যবহৃত হয়। এবং এই পাইথনটা আমি আসলে অনেক বেশি ব্যবহার করি। কারণ রোবোটিক্স বা রোবটের পাশাপাশি আমাদের আসলে বিভিন্ন ধরনের এআই রিলেটেড কাজগুলো করতে হয়। ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে ধরনের অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু আমরা করি। তো তখন আমাদের পাইথনটা সবথেকে বেশি ইউজ করতে হয়। বা আমরা আসলে এই ধরনের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পছন্দ করি। তো এটা মনে রাখবা। যারা আসলে সি ল্যাঙ্গুয়েজটা শুরু করতেছো, তারা সি ল্যাঙ্গুয়েজ শেষ করে তোমরা যদি ফিউচারে প্রোগ্রামার হতে চাও, তোমাদের মনে যদি একটা আকাঙ্ক্ষা থাকে, আমি একদিন প্রোগ্রামার হব, আমি একদিন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হব, আমি একদিন এআই ইঞ্জিনিয়ার হব, আমি একদিন ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার হব, তাহলে তোমরা পাইথনের দিকেও ফোকাস দিতে পারো। পাইথনটা খুব সহজ। তবে আমি বলব তুমি ডিরেক্টলি পাইথন শিখতে যাও না। তুমি আগে সিটা শেষ করো। সিটা যদি শেষ করো তাহলে তোমার অনেক বেসিক স্ট্রং হবে। যেটা তোমাকে পাইথনে সুইচ করতে খুব সহজে তুমি সুইচ করতে পারো। আমি তোমাকে একটা এস্টিমেশন দেই। ধরো তুমি সি ল্যাঙ্গুয়েজটা শিখতে 1.5 থেকে 2 মাস যদি ব্যয় করো, ম্যাক্সিমাম আমি ধরলাম যে তুমি নিয়মিত প্র্যাকটিস করতেছো। 1.5 থেকে 2 মাস যদি প্র্যাকটিস করো, তোমার পাইথন শিখতে তখন আবার যাইতে, তোমার পাইথনে সুইচ করতে তোমার লাগবে 10 দিন। সর্বোচ্চ 10 দিন। কারণ তুমি যদি সি এর প্রোগ্রামিং ভাষার একদম বেসিক জিনিসগুলো জানো, অন্য ভাষায় তোমার সুইচ করা খুব সহজ হবে। ওকে, তারপরে লিখছো যে এই ভদ্রলোক গিবো ভান রসান কত সালে? 1991 সালে এই পাইথনটা উদ্ভাবন করে। এবং এটা আসলে খুব জনপ্রিয় এবং 2018 সালের দিকে এই IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কারণ সব ধরনের অ্যাপ্লিকেশন এখন কোনো না কোনোভাবে এই পাইথনকে ব্যবহার করা যায়। একজন জিজ্ঞেস করছে প্রোগ্রামিং করে কি টাকা ইনকাম করা যায়? আচ্ছা, এটা নিয়ে আমি উত্তরটা দিব। বলতেছি। পাইথনের বৈশিষ্ট্য হচ্ছে এর অত্যন্ত সহজ এবং পাঠযোগ্য সিনট্যাক্স। খুব সহজ। তোমরা যখন পাইথন করবা দেখবে যে মনে করো যে ইংরেজি ভাষায় কথা বলছো নাকি এরকম মনে হবে। আচ্ছা, এটার আরো ব্যবহার আছে সেটা তোমরা নিজেরা দেখেই পারবা। তো একজন আমাকে উত্তর দিছে, একটা প্রশ্ন করেছিল, প্রোগ্রামার হয়ে কি টাকা পয়সা কামানো যায় কিনা? আমি তোমাকে একটা উদাহরণ দিই। বর্তমান বিশ্বে আইটি ফিল্ডে সবথেকে বেশি চাহিদা প্রোগ্রামারদের। যারা বিভিন্ন ডোমেইনে কাজ করতেছে। ঠিক আছে? তো কোডিং রিলেটেড তোমার যদি দক্ষতা থাকে, তুমি সবার আগে জব পাবা।
এটা তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের বাইরে থাকো, যেখানেই থাকো না কেন, তোমার সেখানে জব পাবা তুমি। তুমি অনেক সময় হয়তো নিউজ, মনে করো বিভিন্ন সংবাদপত্র বা নিউজে দেখো যে বাংলাদেশ থেকে গুগলে কেউ আসলে জব পেয়েছে। তো তারা আসলে কি করে? তারা আসলে বেসিক্যালি কোডার ছিল, প্রোগ্রামার ছিল। ঠিক আছে? তাদেরকে তারা হায়ার করে এবং তারা আসলে অনেক উন্নত মানের প্রোগ্রামার বা কোডার তুমি বলতে পারো। এবং বাংলাদেশে ধরো যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কনটেস্ট হয় এবং সেগুলো খুবই মনে করো যে জমকালো হয় প্রোগ্রামিং কনটেস্ট হয়। তো এই প্রোগ্রামিং কনটেস্টের মধ্যে যারা রেগুলার বেসিসে প্রোগ্রাম করে তাদের মনে করো যে বিভিন্ন কোম্পানি হায়ার করে ফেলে এবং তাদের স্যালারি রেঞ্জ অনেক অনেক বেশি হয়। ঠিক আছে? তো প্রোগ্রামিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো প্রোগ্রামিং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। তো তোমাদের আসলে এটা আসলে সবথেকে বেশি চাহিদা সম্পন্ন একটা দিক। তখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে প্রোগ্রামিং আমি শিখবো, ধরেন কেউ পাইথন শিখতেছে, কেউ সি প্লাস প্লাস শিখতেছে। এখন কার ডিমান্ড বেশি? এটার উত্তর আসলে বলবো আমি একটা সত্য কথা বলি। এটা আসলে অনেকটা অ্যাপ্লিকেশন বেসড। অ্যাপ্লিকেশন বেসড বলতে ধরো তোমার কোন একটা ফ্রেন্ড ওয়েব ডিজাইন করে বা ওয়েব ডেভেলপার। তুমি ধরো যে অ্যাপ্লিকেশনের কোন একটা অ্যাপ বানাও, অন্য কিছু করো। তো তার একটা ডোমেইন আছে, তোমার একটা ডোমেইন আছে। আর দুইটা ডোমেইনের বহুত চাহিদা আছে। বাট একটা জিনিস মনে রাখবা, যা শিখবা খুব ভালোভাবে শিখবা। এমন ভাবে শিখবা যে তোমাকে যেন সবাই বলে যে এই কাজটা তুমি বাদে অন্য কেউ করতে পারবে না। তখন তুমি আসলে অনেক টাকা পয়সা পাবা। এটা আমার কথা আজকে মনে রাখো যে তুমি যদি আসলে যে কোনো ডোমেইনে যাও না কেন, তুমি যদি আসলে কাজগুলো করতে পারো ভালোভাবে, তাহলে তোমার অনেক ডিমান্ড হবে। ঠিক আছে? তো এটা একটু মনে রাখবা এবং আস্তে আস্তে করো। তোমাদের আরো ভবিষ্যৎ জীবন অনেক বাকি, বিশ্ববিদ্যালয় জীবন আছে, অনেক সুযোগ সুবিধা পাবা। তো এখানে একটু দেখবো, আমরা সামনের দিকে যাই। এটার উত্তর দাও, উত্তর দাও। ওকে, তাহলে আমি বলছিলাম মেশিন লার্নিং এর সাথে সবসময় কার সম্পর্ক? পাইথনের সবথেকে বেশি সম্পর্ক। অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু কাজ করা যায়। সবথেকে বেশি ইউজ করা হয় পাইথন। তার মানে এটা হবে বি নাম্বারটা। ঠিক আছে? পাইথন। তারপরে আছে চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে ভাই? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের মনে করো যে এসকিউএল যেটা আছে, যেটা তোমাদের ফোর্থ অধ্যায়ে আছে, সরি একদম ষষ্ঠ অধ্যায়ে আছে, যদিও তোমাদের ষষ্ঠ অধ্যায়ে তোমাদের সিলেবাসে নাই বা তোমাদের বইতে ছিল আগে আরকি। তোমাদের বইতে ছিল। সেটাকে আসলে আমরা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে? ডেটাবেস ম্যানেজ সিস্টেমের সাথে। এছাড়া ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলা? যেখানে গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করা হয়। ঠিক আছে? গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে প্রোগ্রাম করা হয়। এত সহজ বানায় ফেলছে, আগে তো কোড লিখতে হইতো। এখন কোডও লিখা লাগে না। একটা বক্স নেয়, ধরো একটা ডায়াগ্রাম, তারা এখানে এনে বসায় দেয়। আবার এখান থেকে একটা ডায়াগ্রাম এনে এখানে বসায় দেয়। তার মানে গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করে কোড করে ফেলে। মানে যত মানুষের কাছাকাছি সহজ করে ফেলতেছে। মানে আগে তো লিখে লিখে কোড করা লাগতো, ওইটা লাগে না। এখন ডায়াগ্রাম থাকে, একটার পর একটা ডায়াগ্রাম বসায় বসায় একটা কোড বানায় ফেলে। ঠিক আছে? এটা তখন হলো আর চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বলি এই ধরনের ল্যাঙ্গুয়েজে। ওকে, ঠিক আছে? আমরা তাহলে সামনে যাই। ওকে, সামনে যাই। আচ্ছা, তোমাদের তো সবগুলো অধ্যায় আছে, হ্যাঁ। এখন তোমাদের অনুবাদক প্রোগ্রামের ক্ষেত্রে কি? সবগুলো প্রোগ্রাম বলতে তোমাদের এই কোয়ার্টারে আরকি নাই আরকি। আমাদের প্রোগ্রামিং জাস্ট আমরা যদি বলি। এখন অনুবাদক প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি? অনুবাদক ক্ষেত্রে সেটা আমাদের কি? অনুবাদক হলো যে আমরা বলতেছিলাম যে মেশিনের ভাষায় রূপান্তর করে দেওয়া। ঠিক আছে? এখানে একটা কথা বলছে যে প্রোগ্রামের ভাষা উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। এখানে একটা জিনিস বলি। ফার্স্টে আছে সোর্স প্রোগ্রাম কি? ঠিক আছে না? সোর্স প্রোগ্রাম। এটার উত্তরটা আগে দিয়ে নেই। প্রোগ্রামার যা লিখে, ঠিক আছে? প্রোগ্রামার যা লিখে সেটাকে আমরা সোর্স প্রোগ্রাম বলি। তাহলে আবার প্রশ্ন আসে তাহলে অবজেক্ট প্রোগ্রাম কি? ঠিক আছে? অবজেক্ট প্রোগ্রাম কি? তাহলে অবজেক্ট প্রোগ্রাম জিনিসটা আসলে কি তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। অবজেক্ট প্রোগ্রাম হলো অনুবাদ করার পর, অনুবাদ করার পর যা তৈরি হয় তাকে অবজেক্ট প্রোগ্রাম বলে। ঠিক আছে? অনুবাদ করার পর যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা অবজেক্ট প্রোগ্রাম বলতে পারি। অবজেক্ট প্রোগ্রামে ডিরেক্টলি আসলে তখন মেশিন চালাতে পারে। ঠিক আছে? এই জিনিসটা আমাদের কাজ করে। একজন লিখছে ডাবিং করে। হ্যাঁ, ডাবিং করে সে অনুবাদক না? অনেকটা ওরকমই। এখন মেশিনকে বোঝানোর জন্য যে ডাবিং করে, ধরে নাও সে হলো অনুবাদক। ঠিক আছে? তো ৩ ধরনের অনুবাদক আমাদের সবথেকে বেশি প্রচলিত। এটা আসলে নোট করে তোমরা যারা নোট করতেছো তারা নোট করে ৩ ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে। কি কি আছে ভাই? কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, অ্যাসেম্বলার আছে। অলরেডি আমরা অ্যাসেম্বলার শিখে ফেলছি। শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে রূপান্তর করা, সেটাই আসলে অ্যাসেম্বলারের কাজ। এরপরে ইন্টারপ্রেটার, কম্পাইলার নিয়ে তোমাদের একটু জানানো। ওকে, তাহলে কম্পাইলার কি কাজ করে ভাই? যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পায় এবং একসাথে অনুবাদ করে তাকে কম্পাইলার বলে। কম্পাইলার কি করে? তুমি যে কোডটা লিখছো, সেই কোড পুরাটা সে একবারে পড়বে। এক লাইন বাই লাইন না। সে পুরাটা পড়বে। পুরাটা পড়ার পরে সে কি করবে? সে কিছু এরর যদি থাকে তাহলে দেখাবে। আর বাকি আর যদি এরর না থাকে তাহলে সে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে। এটা হলো কম্পাইলার কাজ। কম্পাইলার ক্ষেত্রে মোট জিনিসটা মনে রাখবা পুরাটা পড়তেছে। ঠিক আছে? একজন লিখছে আগের স্লাইড। আচ্ছা, এই যে আগের স্লাইড। একটু স্ক্রিনশট নিয়ে রাখো। নীলাদ্রি একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা। তারপরে লিখছে যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা, সেই জিনিসটা আমরা বললাম। সে আসলে অনুবাদ করে দেয় কম্পাইলার। এবং এখানে মোট কারণ যেটা মনে রাখবা সেটা হলো সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে পড়ে। ঠিক আছে? সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে পড়ে। ওকে। এটা ক্ষেত্রে লিখছে উচ্চতর ভাষা। তার মানে এটা আমরা বুঝতেছি একবারে যেহেতু পড়ে পুরো প্রোগ্রামটি একসাথে। এটা হলো সেই হিন্টস। পুরো প্রোগ্রামটি একসাথে যদি পড়ে তাহলে আমরা বলি এটা হলো কম্পাইলার। তার মানে ডি নাম্বারটা। ওকে? ডি নাম্বারটা এটা। এটা হলো সে লাইন বাই লাইন পড়ে। সে পড়ে লাইন বাই লাইন। ঠিক আছে? এটা হলো তার একটা বৈশিষ্ট্য। ইন্টারপ্রেটার পড়ে লাইন বাই লাইন। এটা মনে রাখবা। সে পড়ে কি ভাই? লাইন বাই লাইন। লাইন বাই লাইন কম্পাইলার পুরাটা পড়তো, পুরাটা পড়ে বলে এই যে তুমি এখানে ভুল করছো। আর ইন্টারপ্রেটার হলো লাইন বাই পড়বে। একটা লাইন শেষ করে তারপরে সে মনে করে প্রোগ্রাম করে। আবার একটা লাইন শেষ করে তারপরে আবার জিনিসটা করে। তাহলে তুমি বুঝতে পারছো কম্পাইলার একবার করে ফেলে আর এটা হলো লাইন বাই লাইন করে। ঠিক আছে? লাইন বাই লাইন করে যদি একটা ভুল পায় সে থেমে যায়। এভাবে হলো ইন্টারপ্রেটারের কাজটা পরিচালিত হয়। ঠিক আছে? আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখো ইন্টারপ্রেটার আর কম্পাইলারের কিছু পার্থক্য আছে। তোমরা একবার একটু চোখ বুলায় নাও, জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না। দেখো এখানে কি দেওয়া আছে? সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে কম্পাইলার। ইন্টারপ্রেটার কি করে? এক লাইন করে অনুবাদ করে। আবার কম্পাইলার দুটো কাজ করে। কম্পাইলার কেন কাজ করে দ্রুত? এখানে একটা জিনিস লিখছে, ইম্পর্টেন্ট জিনিস। কম্পাইলার দুটো কাজ করে। কারণ একবারে সে কাজটা করে ফেলে। আর ইন্টারপ্রেটার ধীরে কাজ করে কেন? সে লাইন বাই লাইন করতে চায় বারবার। সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। কারণ একবারে সে করে। আর এই হলো প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে এবং ভুল পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দেয়। ঠিক আছে? এটা ইন্টারপ্রেটারের অসুবিধা। তার কি বলছে ভুল ত্রুটি দূর করার ক্ষেত্রে সময় বেশি লাগে। কারণ এটা বারবার করতে হয়। ঠিক আছে? ভুল খুঁজতে হয়। ভুল খুঁজে আবার যখন কম্পাইল করতে হয় তখন দেখা যায় যে আবার কোথাও এক জায়গায় ভুল আছে। এটা আসলে ভুল ত্রুটি বা ডিবাগিং করতে এটাকে যদি আমরা সুন্দর করে লিখি ডিবাগিং করতে আরকি। ভুল ত্রুটি করাকে আমরা আসলে ডিবাগিং বলি। ডিবাগিং মানে কি? ভুল ত্রুটি দূর করা। ঠিক আছে? আর এটা ক্ষেত্রে একটু দ্রুত কাজ করে। কারণ লাইন বাই লাইন করতেছি। ওই লাইন তো ভুল সংশোধন হয়ে গেলে আমাদের তো আর মনে করো যে ওই লাইন নিয়ে আর চিন্তা করার দরকার পড়ে না। ওকে। তারপর কি বলছে? বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। এটা মনে রাখবা। বড় ধরনের কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়। ইন্টারপ্রেটার সাধারণত ছোট কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়।
কেন ছোট কম্পিউটার বেশি ব্যবহৃত হয়? কারণ এটা লাইন বাই লাইন করে, তো মেমোরি অত বেশি লাগে না। কিন্তু কম্পাইলার তুলনামূলক মেমোরি বেশি লাগে। ঠিক আছে? এবং এটা প্রসেস করতে একটু টাইম মনে করো কম লাগে, এটা তো বেশি লাগে বললাম। এই কারণে এটা আসলে একটু ভারী, এটা একটু মনে করো হালকা। মেমোরিতে জায়গা কম নেয় আরকি। তাই ছোট কম্পিউটারগুলোতে ইন্টারপ্রেটার সাধারণত ব্যবহার করা হয়। তো তোমাদের আর বাকি জিনিসগুলো তো তোমাদের অলরেডি বলছি। এগুলো তোমরা দেখলে বুঝবা, আই গেস। এখানে লিখছি ইন্টারপ্রেটার ক্ষেত্রে পুনরায় রূপান্তরের প্রয়োজন হয়। আবার কম্পাইল করার পর দ্বিতীয়বার কম্পাইল করার প্রয়োজন হয় না। ঠিক আছে? একবার যদি কম্পাইল করে ফেলো, সে যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে আমাদের এটা ঠিকঠাক আছে। ঠিক আছে? ওকে। তারপরে আছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার অলরেডি আমি শিখাই ফেলছি। যখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়াইছিলাম, তখন কিন্তু অ্যাসেম্বলার জিনিসটা সেটা কিন্তু আমি বলে দিয়েছি। একজন প্রশ্ন করছে ইন্টারপ্রেটার ইজ বেটার দেন কম্পাইলার, রাইট? আচ্ছা জিনিসটা এমন না। ঠিক আছে? একেকটা একেক কাজের জন্য ব্যবহৃত হয়। তবে কম্পাইলার বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? ইন্টারপ্রেটার হলো ছোট কম্পিউটার জন্য ব্যবহৃত হয় বেশি। ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন সুবিধা আছে। ওকে। তারপর আসলে প্রোগ্রামের সংগঠন। একটি প্রোগ্রামের মনে করো যে আমাদের আসলে যখন আমরা প্রোগ্রাম লিখি, তখন কিছু জিনিস থাকে। ঠিক আছে? যে গঠন, তারপর মনে করো ছোট, ছোট অংশের গঠন, তারপরে একটির সঙ্গে অন্যটি পারস্পরিক সম্পর্কে প্রোগ্রাম সংগঠন বা স্ট্রাকচার বলা হয়। তার মানে একটার সাথে আরেকটার যাতে আমাদের সম্পর্ক থাকে। যখন আমরা প্রোগ্রামের ক্ষেত্রে একটা জিনিস লিখতে পারি আমরা, ধরো যে ইনপুট এক জায়গা থেকে আমরা ইনপুট নিব। ঠিক আছে? আমরা ইনপুট নিব। কোডের মধ্যেও কিন্তু আমাদের এই জিনিসটা ঘটে। তারপরে কি হয়? প্রসেস করতে হয়। ঠিক আছে? প্রসেস একটা অংশ থাকে। তারপর আরেকটা অংশ কি থাকে? ধরো আউটপুট। সব জিনিস তো করে ফেললাম। লাস্টে তো আমার টার্গেট হলো আউটপুট দেখানো। তো আমরা সেই আউটপুট দেখাই। ঠিক আছে? এই জিনিসগুলাই আমাদের কিন্তু মাথায় কাজ হয়। ঠিক আছে? সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে। এখন আসি ৩ টা জিনিস। ইনপুট, প্রসেসিং, আউটপুট। ঠিক আছে? ইনপুট, প্রসেসিং, আউটপুট। তো এখানে দেখো আমাদের ২ টা ইনপুট আমি নিছি। এই দেখো আমাদের ২ টা ইনপুট নেওয়া। ঠিক আছে? আবার দেখো এখানে কি দেওয়া? এখানে প্রসেস হইতেছে। A আর B যোগ করে C তে রাখো। তারপরে তুমি কি করো? প্রিন্ট করো। ঠিক আছে? এটা আসলে C হবে। এখানে A লিখে ফেলছে। এটা আসলে C হবে। ঠিক আছে? এখানে C হবে। এটাকে কি করতে বলছি? প্রিন্ট করতে বলছি। তার মানে এটা আউটপুট আকারে দেখাও। তার মানে এই ২ টা যোগ করে ১১০ দেখাও। কত দেখাবে এখানে ধরো? ধরো দেখাবে ১১০। ঠিক আছে? ২ টার যোগফল ১১০। এই যে তোমাদের একটা প্রোগ্রামের সংগঠন এইভাবেই কাজ করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন একজনে লিখছে ভাইয়া কম্পিউটার তো দ্রুত এবং ইন্টারপ্রেটার ধীরে কাজ করে। এখন আমি তো সেটাই বললাম ভাইয়া। কম্পাইলার তো দ্রুত কাজ করবে। কারণ কম্পাইলার তো একবারে করে ফেলে। ইন্টারপ্রেটার তো ধীরে, ধীরে কাজ করে। ঠিক আছে? আমরা এখানে যেহেতু লিখছি, তুমি মনে হয় জিনিসটা ধরতে পারো নাই। এখানে দেখো কম্পাইলার দ্রুত কাজ করে। এই দেখো কম্পাইলার দ্রুত কাজ করে, ইন্টারপ্রেটার ধীরে কাজ করে। তুমি হয়তো জিনিসটাকে ভালোমতো দেখো নাই। এই জিনিসটা মাথায় রাখো। ওকে। দেখো, তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা আমরা ইনপুট, প্রসেসিং, আউটপুট শিখে ফেলছি। তো এই জিনিসটা মনে রাখবা। কি, কি আছে? ৩ টা জিনিস আছে। ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট কি আছে ভাই? ফলাফল পাওয়ার জন্য কম্পিউটারকে যেসব ডেটা এবং ইনস্ট্রাকশন দেওয়া হয় তাকে ইনপুট বলে। তুমি বিভিন্ন ধরনের ইনপুট নিতে পারো। ইনপুট নিয়ে তুমি সেই ইনপুট ব্যবহার করতে পারো। আমাদের কম্পিউটার হোক, আমাদের মোবাইল ডিভাইস হোক, যেকোনো জিনিসের জন্য কিন্তু আমাদের বিভিন্ন সময় ইনপুট নেওয়া হয়। ঠিক আছে? একজন জিজ্ঞেস করছে ডিবাগিং কি? তুমি যখন কোড লিখো, সেই কোড লিখতে গেলে অনেক সময় ভুল হয়। মানে ভুলটাকে যখন তুমি সমাধান করে ফেলবা, সেটাকে আসলে ডিবাগিং করা বলে। একজন লিখছে HTML ও এই অধ্যায়ের মধ্যে কি ভিন্ন, ভিন্ন? হ্যাঁ, HTML আসলে ওয়েব ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। আর প্রোগ্রামিং তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর আছে প্রসেসিং। প্রসেসিং এ আসলে প্রক্রিয়াকরণ এটাও তোমাদের বলছি। আউটপুটে কি দেখানো হয় সেটাও তোমরা আসলে বুঝে ফেলছো। ঠিক আছে? ওকে। তারপর কি আসে ভাইয়া? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। ঠিক আছে? এখন প্রোগ্রাম তৈরির ধাপসমূহে আমরা একটা জিনিস বলছিলাম যে আমরা যখন কোড লিখব, এখন পর্যন্ত যারা, যারা প্রোগ্রামার আছে, সে যে ধরনের প্রোগ্রামারই হোক না কেন, প্রোগ্রাম লিখতে গেলে বা কোড লিখতে গেলে তার একটা ভুল হবেই। ঠিক আছে? এটা আসলে মানে খুবই কমন একটা বিষয়। কোডে এ ধরনের ভুল থাকলে তাকে কি বলা হয়? বাগ বলা হয়। ঠিক আছে? রয়েল বেঙ্গল টাইগার না আবার। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এটাকে বলা হয় বাগ, নট বাগ। ঠিক আছে? এটাকে বাগ বলা হয়। এটা মানে কোডের মধ্যে কিছু ভুল আছে। এন্ড এই বাগকে যখন তুমি মুছে ফেলবা, তখন সেটাকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় কি? ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। ওকে। তারপরে জিনিসটা বলছে যে সব টেস্ট কেসের জন্য প্রোগ্রাম যখন ঠিকঠাক কাজ করে তখন সেটা রিলিজ করা হয়। ঠিক আছে? ফার্স্টে হলো চেক করা হয় যে জিনিসটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তখন তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। ঠিক আছে? এবং পৌঁছানোর সাথে, সাথে দেখবা যে বিভিন্ন ধরনের ম্যানুয়াল তাদের দেওয়া হয় যে কিভাবে এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে? সেটাকে আমরা ইউজার ম্যানুয়াল বলি। বুঝতে পারছি? ওকে সামনের দিকে যাই। ওকে। আচ্ছা মোহাম্মদ শামসুল বলে একজন আছে। সে লিখতেছে ভাইয়া ছুটি দেন, ছুটি দেন। দেখো ভাই আমরা খুব সুন্দর করে আজকে ক্লাসটা নিয়ে যাচ্ছি। তোমার যদি ক্লাস করতে একেবারেই ভালো না লাগে, তুমি তাহলে এখন যেতে পারো। তুমি আর মেসেজ দিও না। তোমার কন্টিনিউ করো। ঠিক আছে? ওকে। তো এখানে কি? এখানে হচ্ছে প্রোগ্রাম তৈরির কিছু ধাপসমূহ আছে। আচ্ছা আমরা একটা প্রোগ্রাম লিখব। লেখার আগে কি, কি ভাবে? একজন প্রোগ্রামার কি, কি জিনিস চিন্তা করে একটা মাথায়? যারা ভালো প্রোগ্রামার তারা ফার্স্টে কি করে? তৈরির কিছু ধাপসমূহ আছে। আচ্ছা আমরা ডিবাগিং, ঠিক আছে? ডিবাগিং। আচ্ছা আমি সামনের দিকে যাই। সামনের দিকে কি আছে একটু দেখি। এখানে হচ্ছে প্রোগ্রাম তৈরির কিছু ধাপসমূহ আছে। আচ্ছা আমরা একটা প্রোগ্রাম লিখব। লেখার আগে কি, কি ভাবে? একজন প্রোগ্রামার কি, কি জিনিস চিন্তা করে একটা মাথায়? যারা ভালো প্রোগ্রামার তারা ফার্স্টে কি করে? যে সমস্যাটি সমাধান করা হবে সেটিকে ঠিকঠাকভাবে বর্ণনা করা। এই কারণে দেখবা যারা আসলে প্রোগ্রাম করে বা প্রোগ্রামিং করে তাদের ফার্স্টে সে আসলে জেনে নেয় আমার কাজ কি? আমি কি করব? সে সবার আগে জিজ্ঞেস করে, "আমি করবোটা কি? আমাকে আগে বুঝায় দেন। আপনি কি চাচ্ছেন? যে আপনি একটা সুইচ ক্লিক করবেন আর দরজাটা খুলে যাবে। এখন এইখানে আপনি আমাকে আগে জানাই দেন, আপনি আসলে চাচ্ছেনটা কি?" এইটা আসলে সে আগে সমস্যার সমাধান করার আগে সমস্যাটা সম্পর্কে সে আগে ভালোভাবে জেনে নেয়। এই কারণে তাকে ভালোভাবে বর্ণনা করে নিতে হয়। এই কারণে দেখবা যারা ভালো প্রোগ্রামার সে সব ধরনের কোয়েশ্চেন করে নেয় আগে। ঠিক আছে? সে আগে জিজ্ঞেস করে যে, "কি চাচ্ছেন আপনি? সেটা আমাকে ভালোভাবে ক্লিয়ার করেন।" ঠিক আছে? এটা হলো সবার আগে জেনে নেয়। তখন যখন সে মানে জানতে পারে যে, "হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি এই জিনিসটা চাচ্ছেন।" তখন সে সমাধানের জন্য অ্যালগরিদম ও ফ্লো চার্ট তৈরি করে আগে। অ্যালগরিদম মানে কি সে কোন অ্যাপ্রোচ এ আগাবে। এটা আসলে সে একটা লিখে রাখে। ঠিক আছে? অ্যালগরিদম মানে একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ এ যাবো। ঠিক আছে? ধরো তোমার একটা বন্ধু আছে। অ্যালগরিদম জিনিসটাকে আমি বোঝানোর জন্য এভাবে একটা লিখি। ধরো তোমার বন্ধু A অবস্থানে আছে। আরেকজন আছে B অবস্থানে। এটা ধরো স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে? এটা হলো স্টার্টিং পয়েন্ট। আর এটা হলো ধরো এন্ডিং। ঠিক আছে? এন্ডিং। তাদের রোল অনুযায়ী সাজাইলাম 1 to 4। ঠিক আছে? এই ৫ জন স্টুডেন্টকে ধরো মনে করো যে কোন একটা পাহাড়ের এইটা একটা পয়েন্ট, এইটা আরেকটা পয়েন্ট। এখন এই যে ৫ জন স্টুডেন্ট আছে। এখন ৫ জন স্টুডেন্টকে ধরো তাকে আমি বলে দিলাম যে তোমার কাজ হলো A থেকে B তে যাওয়া। তুমি কেমনে যাবা
কিভাবে যাবা সেটা আমার প্রশ্ন না। তোমার কাজ হলো এ থেকে বিতে যাওয়া। ধরো একজনে গেছে এইভাবে। ধরো এই ব্যক্তি হলো 1, যে 1 ছিল সে এই পদ্ধতিতে গেছে। আরেকজন ধরো এইভাবে গেছে। আরেকজন ধরো গেছে এইভাবে। করে। ধরো এটা হলো সেকেন্ড ব্যক্তি। আবার আরেকজনে ধরো এইভাবে গেছে। করে। আরেকজনে ধরো এইভাবে গেছে। সে একদম ডাইরেক্ট। সে একদম সোজা গেছে। ধরো এটা হলো 4। আরেকজনে ধরো সেও এরকম করতে এখানে এসে ধরে গেছে। ধরো 5 আমাদের কাছে প্রশ্ন। 5 জনই কাজটা সম্পন্ন করছে। এ থেকে বিতে গেছে। ধরো 5 জন 5 প্রোগ্রামার। তোমার কাছে প্রশ্ন। এই 5 জনের মধ্যে কোন ব্যক্তিটা সবথেকে এফিসিয়েন্ট ওয়েতে গেছে? সবথেকে এফিসিয়েন্ট ওয়েতে গেছে কে? সবাই কিন্তু বুঝে ফেলছো যে কে গেছে এখন। আচ্ছা বুঝতে পেরেছি। দেখেন আপনাদের জন্য অ্যালগরিদম ধরেন, এটাকে আপনি বলতে পারেন একটা অ্যাপ্রোচ। প্রবলেম একই, সমাধান অনেকগুলো আছে। একেকজন একেকভাবে ভাবছে। তেমনি যারা প্রোগ্রামার আছে তারাও একেক সময় একেকটা অ্যাপ্রোচে যায়। এই কারণে বলেন না যে ভালো প্রোগ্রামার কাকে বলি? আপনার সমস্যাটা বুঝতে হবে। আপনি জানেন 2টা পয়েন্ট থাকলে তাদের মধ্যে শর্ট ডিসট্যান্স শুধুমাত্র যদি আমি একটা সরলরেখা আঁকতে পারি, সেইটাই তাদের মধ্যে সবথেকে কম দূরত্ব। সেটা আপনি জানেন। তার মানে এই প্রবলেমের জন্য এই অ্যাপ্রোচটা সবথেকে বেশি কার্যকরী। কারণ এই প্রোগ্রামার যেই অ্যালগরিদমটা ইউজ করছে সেটা তার জন্য সবথেকে বেস্ট। তার মানে সে ভালো প্রোগ্রামার। এরপরের প্রোগ্রামারের মধ্যে 5 কে কনসিডার করতে পারেন। সে একটু ভুলভাল করছে বাট সে লাস্টে যা পৌঁছাইছে। তারপরে আবার ধরতে পারেন 2 কে, তারপরে 3 কে ধরতে পারেন, তারপরে 1 কে ধরতে পারেন। কিন্তু একটা জিনিস দেখেন তারা কিন্তু সবাই প্রোগ্রামার। কারণ কাজটা তো সম্পূর্ণ করছে। বাট আপনাকে যদি বলা ভালো প্রোগ্রামারকে তাহলে আপনাকে বলতে হবে 4। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি একটা কথা বলছেন। এখন তার মানে বলতেছেন যে 4 নাম্বার যে প্রোগ্রাম বা যেই অ্যালগরিদম সে অ্যাপ্রোচ করছে সেটাই মনে হয় সবসময় রাইট। আপনি কিন্তু শিখিয়ে দিয়েছেন যে সবসময়। এখন প্রশ্ন আসো ভাইয়া তোমার যদি প্রবলেমের মধ্যে এটা বলে দেওয়া হয় যে কখনোই সোজা যাওয়া যাবে না। এমন একটা প্রবলেম দিয়ে দিল যে আপনি এ থেকে বিতে যাবেন, সোজা যাইতে পারবেন না। তখন কি অ্যালগরিদম ইউজ করা যাবে? ইউজ করা যাবে না। তখন হয়তো আপনার 5 নাম্বার অ্যালগরিদম ইউজ করতে হবে। আপনি পুরোপুরি সোজা যাইতেছেন না, আর খুব দূরেও যাইতেছেন না। এটা কিন্তু পুরোপুরি জিনিসটা আপনার উপর ডিপেন্ড করে। এবং কি ধরনের সমস্যা আপনি সমাধান করতেছেন সেইটার উপর ডিপেন্ড করে। আশা করি বুঝতে পারছেন। এটাই হলো একটা অ্যালগরিদম। অ্যালগরিদম মানে মনে রাখবেন অ্যাপ্রোচ। আপনি একটা সমস্যা কিভাবে সমাধান করবেন সেটাকে আপনি একটা লিখিত আকারে লিখতে পারেন বা আপনার মাথায় থাকতে হবে যে এই পদ্ধতির পরে আমি এই পদ্ধতিতে যাব, এই লাইনের পরে এই লাইনে যাব। এটাকে আসলে অ্যালগরিদম বলে। বুঝতে পারছেন? আর ফ্লো চার্ট কি? আপনি এই যে অ্যালগরিদমটা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যাচ্ছেন সেটাকে যদি একটা চিত্রায়িত করেন, একটু পেইন্টিং করেন। ঠিক আছে? আপনি যদি একটু পেইন্টিং করেন তাহলে সেটাকে ফ্লো চার্ট বলা হয়। ঠিক আছে? তার মানে আপনি একটা নকশা বানায় ফেলছেন। এই জায়গা থেকে সেখানে যাব, এই জায়গা থেকে সেখানে যাব। সেটাকে একটা ফ্লো চার্ট বলা হইতেছে। এখন আপনার পুরো প্রবলেম আপনি বুঝে ফেলছেন। আপনি একটা অ্যাপ্রোচ বানায় ফেলছেন। আপনি এখান থেকে এখানে লাফ দিবেন, ওখান থেকে ওখানে লাফ দিবেন। লাফ দিয়ে যে এখানে সমস্যাটা সমাধান করবেন। যখন সব শেষ তখন আপনি যেটা করবেন সেটা হলো কোড করা শুরু করবেন। এখন আপনি হলো কোড করা শুরু করবেন। এখন আপনার কাজ হলো কোড করা। এতক্ষণ পর্যন্ত আমি সবকিছু শিখে ফেলছি। আমি একটা অ্যাপ্রোচ বানায় ফেলছি। এখন আমি কোড করব। এখন প্রশ্ন কোডও করেছি। তার মানে আমার অনেক শেষ। এমন না। আপনি যে কোড করছেন দেখবেন যে আপনার কোড অনেক সুন্দর। কিন্তু আপনি যখন কম্পাইল করবেন, কম্পাইল করার পরে আপনার কোডে দেখাইতেছে অনেকগুলা এরর। তার মানে কোড করার পরের কাজ হলো প্রোগ্রামকে পরীক্ষা করা। এটা আসলে চলে কিনা। ঠিক আছে? এখন এটা আসলে চলে কিনা। ধরেন জিনিসটা অনেকটা এমন হইছে যে আপনার রুমের মনে করেন লাইটের সুইচ অন করলে ফ্যান চলে। আবার ফ্যানের সুইচ অন করলে লাইট জ্বলে। তার মানে জিনিসটা হইছে কি আপনি কিছু একটা উলটপালট করে ফেলছেন। তো এরকম আপনার প্রোগ্রামেও কিন্তু এরকম জিনিসটা খুব অহরহ হবে। যে আপনি লাইটের সুইচ অন করতে গেলে ফ্যানের সুইচ অন হয়ে যাইতেছে। আবার ফ্যান অন করতে গেলে লাইট অন হয়ে যাইতেছে। এই জিনিসটা খুবই কমন একটা বিষয়। তো এই জিনিসটা নিয়ে ঘাবড়ানোর বিষয় না। আমি সবসময় মনে করি এগুলো আসলে ঘাবড়ানোর বিষয় না। আপনি তো একবার ভুল করেন। যে ভুল করতে পারে সে আসলে শিখতেছে। যে কখনো এরকম ভাবে আমার এই বন্ধুটা খালি ভুল করে। আমার কাছে মনে হয় কি যে ভুল করতেছে সে হলো একটা লার্নিং প্রসেসে আছে। আর যে ভাবতেছে আরে এটা তো ভুল হবেই। তার জীবনে উন্নতি হয় না। আমি আজ পর্যন্ত প্রায় মনে করো যে 7 বছর ধরে বিভিন্ন স্টুডেন্ট পড়াইছি। এবারে অনেক স্টুডেন্ট আছে হয়তো খুব বেশি ট্যালেন্টেড না বা চেষ্টা করে অনেক। বিলিভ মি এরকম হাজার উদাহরণ দিতে পারবো। যারা চেষ্টা করে ভুল হইতেছে, আজকে ভুল হইতেছে, একটা ম্যাথে ভুল হইতেছে, একটা ফিজিক্সের ম্যাথে ভুল হইতেছে। সে পরের দিন আবার এটাকে প্র্যাকটিস করতেছে। ভুলগুলা কেন হইতেছে সে যাচাই করতেছে। সে পরীক্ষা হলে সবার থেকে ভালো রেজাল্ট করছে। অ্যাডমিশনে সবার থেকে ভালো রেজাল্ট করছে। এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে প্র্যাকটিস করে না তার আসলে জীবনে উন্নতি হয় না। এটা প্রত্যেকটা লাইফের ক্ষেত্রেই মনে করো যে প্রযোজ্য। তুমি ক্রিকেট খেলা বলো, তুমি ফুটবল খেলা বলো। এখন তুমি যদি বলো যে আমি আসলে কালকে হারবই, তাহলে আমি প্র্যাকটিস করব না, তাহলে তোমার জীবনে উন্নতি হবে না। তুমি প্র্যাকটিস করো, তুমি ভালো আরো প্র্যাকটিস করো। তোমার খারাপ হচ্ছে আরো প্র্যাকটিস করো। একটা সময় তুমি অনেক ভালো করতে পারবা। এইটা হলো সবথেকে। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে জিনিসটাই তুমি কোড লিখছো তোমার ভুল হবে। সেই ভুলকে তখন তুমি যদি আবার সংশোধন করো, সংশোধন করে ডিবাগ করো, তাহলে তোমার প্রোগ্রামটা হয়ে গেল। যখন আর কোনো সমস্যা নাই, লাস্টে তুমি প্রোগ্রামটাকে রিলিজ করো। লাস্টে তুমি প্রোগ্রামটাকে রিলিজ করো। এবং রিলিজ করে দেখো এই জিনিসটা আসলে হয় কিনা। ঠিক আছে? সেই জিনিসটা কাজ করতেছে। এই যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে একজন প্রোগ্রামার প্রোগ্রাম করে থাকে। একজন হচ্ছে ভাইয়া আপনি কি প্রোগ্রামার?